ডিমের ফিটা, নারকেলের নাড়ু, নিমকি, আচার, জামা কাপড়, মেডিসিন, জুতো। সব ঠিকমতো প্যাক করা শেষ। আর কিছু রাখবি মেহুল? ব্যাগ গুছানো শেষ করে উৎফুল্ল গলায় প্রশ্ন ছুড়লেন মিনারা। মেহুল তার হাত ব্যাগে দৈনন্দিন ব্যবহারের টুকটাক কসমেটিকগুলো রাখতে রাখতেই মিনারা বেগমের দিকে তাকিয়ে হেসে বলল, আমি মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি মনি। তুমি এমনভাবে হরেক পদের জিনিসপত্র প্যাক করে দিচ্ছ যেন আমি কয়েক মাসের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। সত্যি বলছি মনি, আমার এত কিছু লাগবে না। আর এই শুকনো নাস্তাগুলো কেন দিয়েছ? আমি কি এসব খাই? মিনারা বেগম ট্রাভেল ব্যাগে সেন্টার যত্ন করে লাগাতে লাগাতে মেহুলের দিকে তাকিয়ে কৃত্রিম ধমকে সুরে বললেন, 7-7টা দিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছিস মেহুল, নিয়ে যা। দেখবি ওখানে গিয়ে খিদে ফেলে এগুলোই তো ওরা কাজে লাগবে। মিনারা বেগমের কথা শুনে মেহুল মুচকি এসে এগিয়ে গিয়ে পেছন থেকে মিনারা বেগমের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আমাকে খুব মিস করবে তাই না মনি? মিনারা বেগম পরম মমতায় মেহুলের হাত দুটো ছাড়িয়ে নিয়ে ওর কপালে ভালোবাসার উষ্ণ এক পর চুমু আঁকলেন। তারপর চোখ দুটো সামান্য চলচল করে বললেন, অনেক মিস করবো রে মা। তুই না থাকলে যে এই পুরো বাড়িটা আমার কাছে একদম শূন্য আর খাখা লাগে। মেহুল মায়াবী হেসে খোঁচা মেরে বলল, কেন? তোমার মিনার আছে না? ও তোমাকে একদম একা হতে দেবে না, দারুণ সঙ্গ দেবে। কথাটা শুনতে মিনারা বেগম চোখ কপালে তুলে বললেন, আরে রাখ তোর মিনার, ওটাতে একটা লেজ ছাড়া বাঁদর। বাড়িতে কি ও স্থির হয়ে টিকে থাকে কখনো? সারাদিন এদিক সেদিক টোটো করে লাফিয়ে বেড়ায়। মনির মুখে মিনারের এমন বর্ণনা শুনে মেহুল খিলখিল করে হেসে উঠল। অতঃপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনি দিয়ে নিজের ঘন চুলগুলো আঁচড়াতে শুরু করলো সে। মিনারা বেগম আয়নায় মেহুলের প্রতিবিম্ব দেখে আর এক মুহূর্তে দেরি না করে এগিয়ে এসে ওর হাত থেকে চিরুনিটা কেড়ে নিলেন। হাত ধরে টেনে এনে বেডের ওপর বসিয়ে দিয়ে বললেন, এদিকে আয় তো দেখি, তো চুলে একটু ভালো করে তেল মালিশ করে দেই। চুলগুলো হাতে স্পর্শ করতেই মিনারা বেগম হালকা আক্ষেপ করে বলে উঠলেন, কতদিন চুলে তেলের ছোঁয়া দিস না বলতো? কি সুন্দর ঘন দ্বিগল চুলগুলোকে অযত্নে কি বানিয়েছিস মেহুল? নিজের প্রতি কি একটুও খেয়াল বা যত্ন নেই তোর? এই বয়সের বাকি মেয়েদের দেখি দিনরাত পার্লারে চষে বেড়ায়, আর তুই নিজের সৌন্দর্যটাকে এভাবে ফেলে রেখেছিস। মেহুল মিনারার বকুনি শুনে শুধু মৃদু হাসল, একটা শব্দ মুখ ফুটে বলল না, কারণ মিনারা বেগম এই শাসন বেতন সে সবসময় তার প্রয়াত মায়ের পরশ খুঁজে পায়। মনির কাছে থাকলে তার কখনো মনেই হয় না যে তার নিজের মা এই পৃথিবীতে নাই। এদিকে মিনারা বেগম পরম আদরে মেহুলের সিথিতে তেল মালিশ করতে করতে হঠাৎ হালকা গলায় বললেন, হ্যাঁ মেহুল, আজ কিন্তু আমাদের প্রতিবেশী প্রতিমা দিদির বাড়িতে দাওয়াত। তুই কিন্তু আজ আমার সঙ্গে যাবি। দিদি বারবার তোর কথা বলে দিয়েছেন, তোকে ছাড়া যেন না যায়। কথাটা কানে যেতে মেহুলের ঠোঁটের হাসিটা নিমিষে মিলিয়ে গেল। সে এক লহমায় একদম চুপ মেরে গেল। খানিক বাদে বেশ দ্বিধা আর অনীহা মাখা গলায় বলে উঠল, আমি যাব না মনি, প্লিজ আমাকে যেতে জোর করো না। মিনারা বেগম মেহুলের ভেতরে দ্বিধার মানসিক সংকোচটুকু খুব ভালো করে বুঝতে পারলেন। লোকে কি বলবে, কি মন্তব্য করবে, এই ভয়টাই তো মেয়েটাকে ইদানিং কোণঠাসা করে রেখেছে। তাই তিনি তেল দেওয়া শেষ করে মেহুলের কাঁধে দুটো হাত রেখে পরম স্নেহ বললেন, যাবি না কেন? অবশ্যই যাবি। লোকে তো কত কথাই বলবে মা, 1000টা মুখ বন্ধ করার সাধ্য আমাদের নেই। পাছে লোকে কিছু বলে এই ভেবে কি তুই নিজের জীবন থামিয়ে রাখবি? সবার কথা কান দিয়ে মাথায় তুলতে নেই রে মা। আর প্রতিমা দি তোকে কতটা স্নেহের চোখে দেখেন তা তুইও জানিসই। আমাকে এত করে বলে দিয়েছেন তোকে সঙ্গে করে নিয়ে যেতে। মেহুল একটা দীর্ঘশ্বাস পেলে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, কিন্তু মনি, আমি তো এখন হাসপাতালে যাব। ওখান থেকে পেশেন্টের সামলে আসতে আসতে দুপুর হয়ে যাবে। তার উপর আজ রাতেই আবার রাজশাহীর উদ্দেশ্যে বের হতে হবে। মিনারা বেগম কোনো বাহানাই শুনলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কোনো অজুহাত নয়। সকালে ডিউটি শেষ করে তুই দুপুরে সোজা ছুটি নিয়ে বাড়ি চলে আসবি। ওনাদের অনুষ্ঠান দুপুর থেকেই শুরু হবে। আমি তোর জন্যই অপেক্ষা করে বসে থাকবো বাড়িতে। তুই এলেই কিন্তু আমরা দুজন একসাথে যাব, বুঝেছিস? মেহুল আর দ্বিতীয় কোনো কথা বাড়ালো না, নীরব রইল, কারণ সে ভালো করেই জানে মিনারা মনিকে কোনো
বিষয়ে একবার রাজি করানো অসম্ভব। তিনি যখন একবার ধরেছেন তখন মেহুলকে সাথে নিয়েই তবে ছাড়বেন। তাই তাই আর কোনো তর্কে না জড়িয়ে একসময় রেডি হয়ে হাসপাতালের ডিউটির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মেহুল ধীর পায়ে ঘর থেকে বের হয়ে এলো। পরনে একদম সাধারণ কিন্তু মার্জিত একখানা সুতির সালোয়ার কামিজ, চোখে মুখে পেশাগত জীবনের সেই পরিচিত গাম্ভীর্য। বাড়ির মূল ফটকের কাছে পৌঁছাতে মেহুলের চোখ চলে গেল ঠিক পাশের প্রতিবেশী প্রতিমা সিনহাদের বাড়ির দিকে। পুরো বাড়িটা আজ যেন এক অপার্থিব রূপ ধারণ করে সেজে উঠেছে। হিন্দু শাস্ত্র ও সংস্কৃতি অনুযায়ী সাদের অনুষ্ঠানের ঐতিহ্য মেনে পুরো মূল ফটক থেকে শুরু করে প্রবেশদ্বার পর্যন্ত গাদা, রজনীগন্ধা আর লাল হলুদ ফুলের সতেজ তোরণে সুসজ্জিত করা হয়েছে। প্রবেশদ্বারের ঠিক পাশেই কাচের পাত্রে ভাসমান গোলাপের পাপড়ি ও জ্বলন্ত রঙিন প্রদীপ। আর ফটকের ঠিক ওপরে ঝুলছে ফুটফুটে এক ছোট বাচ্চার হাসি মুখের বিরাট এক পোস্টার, যা পথচলিত যে কাউকে এক পলকে জানান দিচ্ছে যে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে এই বাড়িতে পদার্পণ করতে চলেছে এক পবিত্র ছোট অস্তিত্ব। মেহুল কয়েক সেকেন্ড অপলক দৃষ্টিতে সে সাজসজ্জার বাচ্চার রঙিন ছবিটার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর কোনো এক না বলা তীব্র ব্যথা মোচড় দিয়ে উঠল ওর। হৃদয়ের অতল গভীর চেপে রাখা কষ্টগুলোকে আর মাথা ছাড়া দিয়ে উঠতল না সে। তৎক্ষণাৎ নিজের পলক সরিয়ে চোখ জোড়া অন্যদিকে ফিরিয়ে নিল। ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো, মেহুল মামনি চলুন। তাদের বহু বছরের বিশ্বস্ত পুরনো ড্রাইভার রহিমের পরিচিত কণ্ঠ কানে আসতে মেহুল ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে এলো। হ্যাঁ রহিম কাকা, চলুন। মৃদু গলায় উত্তর দিয়ে মেহুল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বা গাড়ির পিছনের সিটে উঠে বসল। রহিম কাকা গাড়ি স্টার্টে দিতেই মূল সড়কের দিকে চলতে শুরু করলো। মেহুলের বর্তমান গন্তব্য এখন একটাই, সব কষ্ট আর অতীতকে পেছনে ফেলে নিজের কর্মস্থল হাসপাতাল। মেহুল যখন হাসপাতালে এসে পৌঁছালো, চারপাশ জুড়ে তখন সেই চিরচেনা ব্যস্ততা, অ্যাম্বুলেন্সের সাইরেন আর মানুষের ছোটাছুটি। মেহুল এসবে অভ্যস্ত, তাই দ্রুত পায়ে ব্যস্ত করিডোরে পেরিয়ে সোজা নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। আজকের দিনটা ওর জন্য বেশ ব্যস্ততার, কারণ আজ রাতেই তাদের বিশেষ মেডিকেল টিম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। তাই যাওয়ার আগে জুনিয়র ইন্টার ডাক্তারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটা ছোটোখাটো মিটিং রাখা হয়েছে। নিজের রুমে পৌঁছে আলমারির লকার খুলে দুধ সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নিল সে। এরপর টেবিল থেকে রাজশাহী ক্যাম্পের মূল ফাইলটা হাতে নিয়ে গাম্ভীর্যপূর্ণ পায়ে কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল। কনফারেন্স রুমে পৌঁছে এক দক্ষ দায়িত্বশীল চিকিৎসকের মতো সবাইকে অত্যন্ত নিখুঁতভাবে পুরো ক্যাম্পের পরিকল্পনা আর কাজের বন্টন বুঝিয়ে দিতে শুরু করলো মেহুল। এদিকে মেহুল যখন ভেতরের পরিবেশ মাতাচ্ছিল নিজের মেধা আর দক্ষতার সুবাসে, ঠিক তখনই হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে থামলো এক রাজকীয় ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ। গাড়ির পেছনে জানালার কালো গ্লাসটা ধীরগতিতে নিচে নেমে আসতে দৃশ্যমান হলো সালমানের প্রখর ও থমথমে মুখশ্রী। চোখ থেকে দামি চশমাটা খুলে সে হাসপাতালের উঁচু ভবনের দিকে এক বাজ পাখির মতো পরখ ও তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো। এদিকে ড্রাইভিং সিট থেকে রবি দ্রুত নেমে এসে পেছনের দরজা খুলে দিল। দৌড়তে সালমান গাড়ি থেকে নামলো। তার সুঠাম দেহ আর রাজকীয় চালচলন দেখে মুহূর্তের জন্য চারপাশের মানুষ যেন থমকে গেল। এরপরে অত্যন্ত ভাবলেশীন মুখে সালমান হাসপাতালের ভেতরে পা রাখলো। হাসপাতালে ঢুকে রবি সোজা মেহুলের কেবিনের দিকে গেল, কিন্তু কেবিনের দরজা লক করা দেখে রবি দ্রুত ঘুরে এসে নিচের রিসেপশনের দিকে পা বাড়ালো। ঠিক তখনই তার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল হাসপাতালের এক ওয়ার্ড বয়ের, যে কিনা কিছুদিন আগের সেই জড়ো রাতে সালমানের লোকজনের হাতে প্রচণ্ড মার খেয়েছিল। ওয়ার্ড বয়টি রবিকে দেখে চিনতে পারল এবং ভয়ে আতঙ্কে তার গায়ের পশম খাড়া হয়ে গেল, কারণ সেদিন ঝগড়ার সময় রবির হাতে সে পিস্তল দেখিয়েছিল। অতঃপর সে রবির হাত থেকে বাঁচতে সেখান থেকে সম্পট দেওয়ার চেষ্টা করতে রবি তার শার্টের কলার খপ করে চেপে ধরল। তো ডাক্তার ম্যাডাম কোথায়?
রবি বরফ শীতল গলায় প্রশ্ন ছুড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটি তোতলাতে লাগলো, ম্যাডাম তো ওনার কেবিনে আছেন। কেবিনে নেই, আমি এইমাত্র ওখান থেকে ঘুরে এসেছি। সত্যি করে বল কোথায়? রবির তোপ দাঁড়ানো কথায় ছেলেটি কেঁপে উঠল। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভাই ছেড়ে দেন, আমি জিজ্ঞেস করে বলছি। রবি কলা ছেড়ে দিতে ছেলেটি এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচল। সামনে থাকা রিসেপশন ডেস্কের মেয়েটির দিকে এগিয়ে গিয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ডক্টর মেহুল এখন কোথায় আছেন? মেয়েটি কম্পিউটার স্ক্রিনের দিকে থেকে চোখ না ফিরিয়ে জবাব দিল, ম্যাডাম তো এখন 3তলার কনফারেন্স রুমে আছেন, ইন্টার্নদের সাথে মিটিং চলছে। কেন? কোনো জরুরি কাজ? ঠিক তখনই রবি কড়া ফাঁয়ে এগিয়ে এসে বেশ গম্ভীর ও ভিআইপি ভঙ্গিতে প্রশ্ন করলো, আমার এক বিশেষ পেশেন্টকে দেখাতে হবে, উনি কখন ফ্রি হবেন বলতে পারেন? রবির পরনের স্যুট বুট আর আভিজাত্য দেখে রিসেপশনিস্ট ভাবল নিশ্চয়ই কোনো প্রভাবশালী মন্ত্রী বা শিল্পপতির লোক হবে। তাই সে অত্যন্ত বিনয়ের সাথে হেসে বলল, আমরা তো ঠিক বলতে পারছি না স্যার, আসলে আজ রাতেই আমাদের হাসপাতাল থেকে ডাক্তারদের একটা বিশেষ টিম রাজশাহীর উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য রওনা হচ্ছে। ম্যাডাম সেটা নিয়েই মিটিং করছেন। রাজশাহী শব্দটা কানে যেতেই রবির চোখের মনি জ্বলে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে হেঁটে লবিতে দাঁড়িয়ে থাকা সালমানের কাছে গিয়ে ফিসফিস করে পুরো বিষয়টা জানিয়ে দিল। রাজশাহী। রবির মুখ থেকে শব্দটা শোনা মাত্রই সালমানের ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত কিন্তু চরম তৃপ্তির হাসি। চোখের সেই বাজ পাখির মতো ছাউনিতে ফুটে উঠল উন্মাদের মতো জয়ের নেশা। অতঃপর সানগ্লাসটা পকেট থেকে বের করে চোখে ছড়াতে ছড়াতে সালমান রহস্যময় কণ্ঠে বিড়বিড় করল, তাহলে আমার অপ্সরা এবার ডানা মেলে রাজশাহীতে উড়াল দিচ্ছে। দিক উড়ে কত দূর যাবে, যেখানেই এই যাবে সে এই সালমান শাহ নেওয়াজকেই পাবে, কারণ রাজশাহীর আকাশটা যে শুধু এই নেওয়াজের। ঘণ্টাখানেকের দীর্ঘ মিটিং শেষে মেহুল যখন কনফারেন্স রুম থেকে বের হয়ে এলো তখনও পুরো হাসপাতালের দৃশ্যপট আগের মতোই ব্যস্ত আর তোড়পাড়। করিডোর দিয়ে ট্রলি ঠেলার খটখট শব্দ, স্যালাইনের স্ট্যান্ড হাতে স্বজনদের ছুটোছুটি আর অ্যাম্বুলেন্সের ক্রমান্বয়ে থেমে যাওয়া সাইরেন, সব মিলিয়ে যেন এক চিরচেনা নিয়মের নগরী। মেহুল তার সব কিছু সিনিয়র ডক্টরদের সাথে সোজা হেঁটে ডিপার্টমেন্টাল হেডের কেবিনে গেল। সেখানে গিয়ে আগামী 1 সপ্তাহের ফ্রি ক্যাম্পের ফাইনাল ফাইল সাবমিট করলো এবং তার কাছ থেকে দরকারি নির্দেশনা বুঝে নিল। হেড অব দি ডিপার্টমেন্টে সবটা বুঝে নিয়ে হাসি মুখে মেহুলের শুভকামনা জানালেন। এরপর মেহুলের শ্রদ্ধেয় সিনিয়র ডাক্তারদের কাছ থেকে একে একে বিদায় ও কুশল বিনিময় করলো। সব কাজ গুছিয়ে অ্যাপ্রনটা হাতে ব্যাগে ফুরে যেই না হাসপাতালের মেন গেটের দিকে পা বাড়ালো, ঠিক তখনই জরুরি বিভাগের সামনে এক অভিভূত হুলস্থুল পড়ে গেল। একটা সিএনজি থেকে হন্তদন্ত হয়ে নেমে এলো কয়েকজন মানুষ। তাদের মাঝখান থেকে এক তরুণী গর্ভবতী নারীকে চাদরে মুড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল তার পরিবার। ডাক্তার সাহেব, কই গো আপনারা, কেউ একটু আয়া দেখেন, আমার মাইয়াটা শেষ হইয়া গেল। এক প্রবীণ পুরুষের আহাজারিতে এক মুহূর্তের জন্য পুরো ইমার্জেন্সি লবি কেঁপে উঠল। নার্সরা তড়িঘড়ি করে একটা স্ট্রাকচার এনে টেনে মেয়েটিকে তার উপর শায়িত করতে স্পষ্ট হয়ে উঠল পরিস্থিতি কতটা আশঙ্কাজনক। গর্ভবতী নারীটির যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে ছটপট করছে। তার সাদা কাপড়ে রক্তের দাগ, লাল দাগ ফুটতে শুরু করেছে। তীব্র প্রসব বেদনায় পুরো হাসপাতাল মাথায় তুলছে সে। মেহুল কাছেই দাঁড়িয়েছিল। ডাক্তারের পোশাক গায়ে না থাকলেও তার গলায় ঝুলানো আইডি কার্ড আর গাম্ভীর্য দেখে এক বৃদ্ধা মহিলা এক প্রকার দিয়ে এসে মেহুলের হাত দুটো খপ করে চেপে ধরলেন। বৃদ্ধার জীর্ণ হাত দুটো কাঁপছিল, চোখের কোনো উপচে পড়া নোনা জল। তিনি আকুতি ভরা বেকুল কণ্ঠে উঠলেন, আমার নাতনিটারে বাঁচান ম্যাডাম, ওই খুব কষ্ট পাইতেছে, ওরে একটু দেখেন, আমাগো আর কেউ নেই। বৃদ্ধার সেই করুণ ছাওয়ায় মেহুলের ভেতরে পেশাদার চিকিৎসক আর কোমল হৃদয়টা এক মুহূর্তে জেগে উঠল। রাজশাহীর টেনশন, ক্লান্তি সব এক জটকায় মাথা থেকে উবে গেল। সে আর 1 সেকেন্ডও বিলম্ব না করে দ্রুত গতিতে পেশেন্টের দিকে এগিয়ে গেল।
রিপোর্টিং ট্রলি আনুন শিগগির। নার্সদের উদ্দেশ্যে পেশাদার কণ্ঠে হাঁক দিল মেহুল। দ্রুত রোগীর পাল চেক করলো। ফেটে হাত দিয়ে বাচ্চার পজিশন আর ইউটেরাইন কন্ট্রাকশন অনুভব করলো সে। ব্লিডিংয়ের মাত্রা দেখে মেহুলের অভিজ্ঞতা বলে দিল পরিস্থিতি বেশ জটিল। ক্রাইসিস মোমেন্ট চলছে। পেশেন্টকে এখনই গাইনোকোলজি আইসিইউতে শিফট করা জরুরি। মেহুল বিন্দুমাত্র ভয় না পেয়ে নার্সদের কড়া গলায় নির্দেশ দিল, অক্সিজেন মাস্ক লাগান জলদি। পেশেন্ট প্রিক্লাম্পসিয়া আর সিভিয়ার লেবার পেন নিয়ে এসেছে। ইমিডিয়েট স্ট্রাকচারে নিয়ে সোজা তৃতীয় তলার ওটি আর লেবার ওয়ার্ডে মুভ করান। আর শোনো, অন ডিউটি গাইনি কনসালটেন্ট আর জুনিয়র ডাক্তারদের এখনই খবর দাও, ওটিতে যেন 1 মিনিটের মধ্যে ট্রলি রেডি থাকে। ডাক্তার মেহুলের এমন তৎপরতার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় পুরো ইমার্জেন্সি টিম নিমেষে অ্যালার্ট হয়ে গেল। নার্সরা আর এক মুহূর্ত দেরি না করে ট্রলি গড়িয়ে সোজা লিফটের দিকে ছুটল। মেহুল নিজেও তাদের পিছু পিছু ছুটল, পেশেন্টদের অবস্থা পর্যবেক্ষণ করতে করতে। রাজশাহীর উদ্দেশ্যে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে নিয়তির টানে মেহুল জড়িয়ে পড়ল আর এক নতুন জীবন পৃথিবীতে আলো দেখানোর কঠিন লড়াইয়ে। রুগীকে ইতিমধ্যে ওটিতে ঢুকিয়ে ফেলা হয়েছে। ওটির বাইরে কাছের দরজার কাছে দাঁড়িয়ে মেহুলে হাসপাতালের জ্যেষ্ঠ গাইনি স্পেশালিস্ট ডক্টর ফাতেমার সাথে দ্রুত বিষয় নিয়ে কথা বলছিল। রুগীর ব্লিডিং আর রক্তচাপের যে অবস্থা, তাতে অস্ত্রোপচারের সূক্ষ্ম দিকগুলো বুঝিয়ে দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। ডক্টর ফাতেমা অভিজ্ঞতার সাথে মাথা নেড়ে মেহুলকে আশ্বস্ত করলেন এবং দ্রুত ভেতরে ঢুকে গেলেন। এদিকে ওটির বাইরে কাছের দেওয়ালের ওপাশে রোগীর স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে নিঃশব্দে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই ওটির ভিতর থেকে একজন নার্স ট্রলি নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্বজনদের উদ্দেশ্যে তিনি গম্ভীর মুখে বললেন, আপনারা দয়া করে একজন বি পজিটিভ ব্লাড ডোনার রেডি রাখুন, ওটিতে রক্ত লাগতে পারে। কথাটা শোনা মাত্রই সে প্রসূতি মেয়েটির স্বামী হন্তদন্ত হয়ে এগিয়ে এসে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, নার্স আপা, আমার বউ আর বাচ্চা ভালো আছে তো? কোনো বিপদ হবে না তো? নার্সটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আপনাদের ভাগ্য ভালো যে হাসপাতালে ঢোকার সাথে সাথে আপনারা ডক্টর মেহুলকে সামনে পেয়ে গিয়েছিলেন। উনি যেভাবে মুহূর্তের মধ্যে পেশেন্টকে হ্যান্ডেল করে ওটিতে শিফট করিয়েছেন, তা না হলে যে কোনো বড় অঘটন ঘটে যেতে পারত। কিছুক্ষণ পর ওটির অটোমেটিক গ্লাস ডোর ঘুরিয়ে বাইরে বেরিয়ে এলো মেহুল। তার কাজ শেষ, এখন বাকিটুকু গাইনি টিম সামলে নেবে। ওটি থেকে মেহুল বের হতেই দেখে নার্সটি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে সেখান থেকে চলে গেল। এদিকে মেহুল বেরিয়ে এসে দীর্ঘায়ী রোগীর ব্যাকুল হয়ে থাকা পরিবারের সদস্যদের কাছে গিয়ে দাঁড়ালো। তাদের থমথমে মুখগুলো দেখেও হালকা এক সিলতে আশ্বাস ভরা হাসি ফুটিয়ে বলল, আপনারা একদম টেনশন করবেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমাদের ফাতেমা ম্যাম অনেক অভিজ্ঞ একজন ডাক্তার, ইনশাল্লাহ সুস্থ মার ফুটফুটে সন্তানকেই আপনারা কোলে পাবেন। আর হ্যাঁ, ডেলিভারি শেষ হয়ে বাড়ি ফেরার পরেও ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, কোনো বিষয়ে অবহেলা করবেন না। মেহুলের কথাগুলো যেন এই সাধারণ পরিবারটার কাছে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো শোনালো। ঠিক তখনই স্বজনদের মাঝখান থেকে সেই বৃদ্ধা মহিলাটি ধীর পায়ে এগিয়ে এলেন। থরথর করে কাপা হাত দুটো বাড়িয়ে পরম স্নেহে মেহুলের মাথায় হাত রাখলেন। চোখে অশ্রুমান কৃতজ্ঞতা নিয়ে বেকুল কণ্ঠে দোয়া করে বললেন, আজ আমার নাতনি আর ওই অবুজ সওয়ালটার লেগে তুই ফেরেস্তা হয়ে আইছিলি মা। আল্লাহ তোরে সুখে রাখুক, তোর জীবন আলোয় বইরে দিক। বিদ্যালয়ে অকপট ভালোবাসার দোয়ায় মেহুলের মনের সমস্ত ক্লান্তি যেন নিমিষে ধুয়ে মুছে গেল। অতঃপর সে সশস্ত্র ভঙ্গিতে সালাম জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিল। হাসিমুখে হাসপাতালের মেইন গেট দিয়ে বাইরে বের হতেই তার ভ্যানিটি ব্যাগে রাখা ফোনটা জংকার দিয়ে উঠল। ফোনটা বের করতে স্ক্রিনে মিনারা মণি নামটা জলজল করছে। মেহুল বুঝে গেল সবটা, তাই সে ফোনটা রিসিভ করে কানে ধরতে উপাস থেকে মিনারা বেগমের কিঞ্চিত অধৈর্য উদ্বেগ ভরা কণ্ঠ ভেসে এলো।
কিরে মেহু, তুই এখন কোথায় রে মা? তোর জন্য ঘরদোর রেডি করে আমি সাজগোজ করে অপেক্ষা করে বসে আছি। দুপুর গড়িয়ে গেল, তুই এখনো আসলি না যে? মেহুল অপরাধীর মতো হেসে কোনো মতে সামলে নিয়ে বলল, এই তো মনি, একটা ইমার্জেন্সি পেশেন্ট এসে পড়েছিল। আমি এখন রিকশায় উঠছি, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। কথাটা বলে সে কোনো মতে ফোনটা কেটে দিল। একটা গভীর নিঃশ্বাস ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য মেহুল রাস্তার পাশে দাঁড়িয়ে একটা খালি রিকশা ডাকবে। ঠিক তখনই কোথা থেকে 8-9 বছরের একটা ফুটফুটে ছেলে দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটির হাতে এক গুচ্ছ সতেজ দবদবে সাদা গোলাপের তোড়া। সে হাসি মুখে তোড়াটি মেহুলের দিকে বাড়িয়ে দিল। হুট করে এমন উপহার দেখে মেহুল বেশ অবাক হলো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে সে খুব ভালো করেই চেনে। হাসপাতালের আশপাশে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে ও। মেহুল আলতো হেসে পরম স্নেহে ছেলেটার মাথার আলগোছে চুলে বিলি কেটে দিয়ে শুধালো, কার ফুল এটা? ছেলেটি একগাল হেসে চপল গলায় বলল, আপনারই ম্যাডাম। মেহুল চোখ জোড়া সামান্য ছোট করে আবার জিজ্ঞেস করলো, আমার? কিন্তু তোকে কে দিল এটা আমার জন্য? কিন্তু ছেলেটি আর কোনো উত্তর দিল না। মিষ্টি একটা দুষ্টুমি ভরা হাসি দিয়ে এক দৌড়ে ভিড়ের মাঝে মিলিয়ে গেল। মেহুল কিছুক্ষণ সাদা গোলাপের তোয়াটার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ভেবে নিল হয়তো তার সুস্থ হয়ে যাওয়া কোনো শুভাকাঙ্ক্ষী পেশেন্টের কৃতজ্ঞতায় স্বরূপ এই মিষ্টি উপহারটা বাচ্চার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই সে আর বেশি ভাবল না। গোলাপের স্নিগ্ধ সুবাসটা বুক ভরে টেনে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা খালি রিকশার দিকে এগিয়ে গেল এবং পরম শান্তিতে তাতে চেপে বসলো। এদিকে রিকশাটা ধীর গতিতে চলতে শুরু করতে কিছুটা দূরে রাস্তায় পার করে রাখা সেই প্রকাণ্ড কালো মার্সিডিজের গ্লাসটা সামান্য নিচে নেমে এলো। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে সালমান। দূর থেকে রিকশায় বসে থাকা মেহুলের ঘাম ভেজা চঞ্চল মুখ আর ক্লান্ত দুটো চোখের মায়াবী ভাব দেখছিল সে। মেহুলের এই শুভ্রতা, এই ক্লান্তি আর তার হাতের ওই সাদা গোলাপ সব মিলিয়ে সালমানের হৃদয়ে দক করে এক অচেনা তীব্র শিহরণ জেগে উঠল। সালমানের প্রখর চাহনিতে এখন কোনো হিংস্রতা নেই, আছে এক বুক উন্মাদের মতো ব্যাকুলতা। সে গাড়ির কাছের উপর থেকে চোখ না সরিয়ে ঠোঁটের কোণে প্রমোহাচ্ছন্ন এক সিলতে হাসি ফুটিয়ে ফিসফিস করলো, সাদা গোলাপগুলো তোমার হাতে বড্ড বেশি মানিয়েছে অপ্সরা। তবে এই স্নিগ্ধতা আড়ালে লুকিয়ে থাকা জ্বরটার খবর কি তুমি পেয়েছ? শুনলাম মেয়েটা নাকি কখনো মা হতেই পারবে না, বন্দা। তাই তো বিয়ের দিন ওর হবু পর নাকি বিয়ে ভেঙে ওর মামাতো বোনকে বিয়ে করে নিয়েছে। আহারে কি ভাগ্য মেয়েটার তো জীবনটাই শেষ। বিয়ের দিনে বিয়ে ভেঙে যাওয়া যাওয়া সত্যি অনেক অপমানের। কীভাবে যে ওর পরিবার সবটা সামলেছে কে জানে। কিন্তু একটা কথা মানতেই হবে, মেয়েটা কিন্তু খুবই সুন্দরী, রূপবতী। আরে রাখো তো, এমন রূপ দিয়ে কি ধুয়ে জল খাবে? যদি মেয়ের শরীরে এত বড় খুঁত থাকে, যে নারী কোনোদিন কোনো পুরুষকে সন্তান দিয়ে বংশ এগিয়ে নিতে পারবে না, তাকে কি আর কোনো ভালো ঘরের ছেলে বিয়ে করবে? বিয়ে দিলেও কোনো ডিভোর্সি বা বাচ্চা আছে এমন কারোর সাথেই দিতে হবে, না হলে জেনে বুঝে কেই বা ঘরে তুলবে এই বোঝাকে? আরে বোঝা কেন কেন বাবা মায়ের কোনো পাপের ফল হয়তো, তা না হলে এমন অভিশাপ হবে কেন? তা এই মেয়েটাকে এমন একটা খুশির দিনে এখানে কে আসতে বলেছে বলো তো? আজ না এই বাড়ির ছোটো বউয়ের স্বাদের অনুষ্ঠান, ও ছায়াও যদি কোনো পোয়াতি মেয়ের শরীরে লাগে তবে তো অমঙ্গল হতে পারে। ঠিক বলেছ। এর পরিবারের মানুষগুলোই বা কেমন? যে নারী নিজেই অসম্পূর্ণ, তাকে নিয়ে এসেছে আরেক মেয়ের এমন একটি বিশেষ আর পবিত্র দিনে। এমন মেয়ের ছায়া মারানো তো কুলক্ষণ, চরম অভিশাপ। প্রতিমা সিনহাদের আলোকসজ্জ্বল বাসার ঘরটা আজ লোকজনে গম গম করছে। চারদিকে উৎসবের আনন্দ, উপচে পড়া হাসির রোল আর সুরের গুঞ্জন। কিন্তু সেই জমকালো উৎসবের এক কোণে দাঁড়িয়ে থাকা মেহুলের চারপাশে যেন নেমে এসেছে এক নিঃশব্দ বিষাক্ত রোদ। আশেপাশের এই তিক্ত কথাগুলো যেন মেহুলের কানে গরম সীসার মতো এসে বিদ্যুতে লাগলো। প্রতিটি শব্দ এক একটা ধারালো ছুরির মতো তার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিল। হাহাকার করে উঠল তার পুরো সত্তা। ভেতর থেকে একটাই বুক ফাটা
দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই জন্যই, ঠিক এই কারণটার জন্যই তো মেহুল এখানে আসতে চায়নি। সে জানতো এখানে এলে তাকে আবারও এসব মানুষের কুরুচিপূর্ণ মানসিকতার মুখোমুখি হতে হবে। ঘুরে ফিরে তাকে আবার তার জীবনের সে চরম ও নির্মম সত্যটার সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। যতবারই সে নিজের মনকে শক্ত করে একটু একটু করে সোজা হয়ে দাঁড়াতে চায়, নির্দয় পরিস্থিতি যেন তাকে বারবার টেনে এনে ঠিক একই বিষাক্ত জায়গায় আশ্রয় ফেলে। ভেবেই চোখের কোণটা ঝালা করে উঠল মেহুলের। হৃদয়ের অতল থেকে এক অপার্থিব যন্ত্রণা ছুঁয়ে পড়তে লাগলো। সে মনে মনে আর্জি জানাতে লাগলো, কোনো নারী যদি সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়, তবে কি সব দোষ একান্তই তার? শারীরিক অসম্পূর্ণতা কি একজন নারীর অপরাধ? সে সন্তান দিতে পারছে না, তাই বলে কি তার ছোঁয়াতে অন্যের ক্ষতি হয়ে যাবে? তার অস্তিত্বটাই কি এতই বিষাক্ত, এতই অভিশাপের? মেহুলির বুকের ভেতরটা দম বন্ধ হয়ে আসতে লাগলো। তার মনে হতে লাগলো, এখন যদি পায়ের নিচের জমিনটা দুফাক হয়ে যেত আর সে সেখানে দোষে গিয়ে চিরতরে লুকিয়ে পড়তে পারত। আশেপাশের মানুষগুলোর বিষাক্ত ও তীক্ষ্ণ নজর তার কাছে কেমন যেন অসহ্য দমবন্ধকর ঠেকছে। এত কোলাহল আর মানুষের মেলায় নিজেকে হুট করে বড্ড একা মনে হলো তার। তাই তো সে চোখ দুটো ব্যাকুল হয়ে চারপাশে মুনি অর্থাৎ মিনারা বেগমকে খুঁজতে লাগলো সে। কিন্তু অগণিত মানুষের ভিড়ে মিনারা বেগমকে কোথাও দেখতে পেল না। তাই এক বুক নীরব কান্না চেপে রেখে মেহুল শুধু নিজের দুহাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল, এক অসম্পূর্ণ নারী হিসেবে সমাজের এই অন্যায় কাঠগড়ায় নীরব আসামির মতো। ঠিক তখনই ভিড়ের মাঝে ঘুরতে ঘুরতে মেহুলের নজর গেল এক কোণার একটা টেবিলের দিকে। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে সেখানে বেশ আয়েশ করে বসে আছে সুমনা বেগম আর আনিকা। বাড়ি ছাড়া হলেও সুমনা বেগমের দম্ভ যেন এখনও কমেনি। এদিকে শুধু দুজনের বিষাক্ত চোখ জোড়া একদম সোজা মেহুলের উপরই গেঁথে রয়েছে। মেহুলের আর বুঝতে বিন্দুমাত্র বাকি রইল না যে এতক্ষণ ধরে চলা এই বিষাক্ত আলোচনার কলকাঠি কারা নেড়েছে। অবশ্য সে আগে থেকেই আন্দাজ করেছিল যে এই দুইজন এখানে অবশ্যই হাজির হবে, কারণ এই বাড়ির হবু মায়ে স্নেহার সাথে আনিকার বেশ ভালো খাতির ছিল। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে মেহুল আর আনিকা দুজনের সাথে স্নেহার পূর্ব পরিচয় আছে। তাই স্নেহা যে তার এই বিশেষ দিনে আনিকাকে নিমন্ত্রণ জানাবে তা মেহুল ভালো করেই জানত। একসময় মেহুল থমকে দাঁড়িয়ে থাকতে দেখে সুমনা বেগম আর আনিকা চেয়ারে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে সে কুৎসিত চর্চা করা মহিলাগুলোর দিকে এগিয়ে এলো। দুজনেরই ঠোঁটের কোণে আর চোখে মুখে এক ধরনের পৈশাচিক জয়ের হাসি। সে হাসির আড়ালে লুকিয়ে আছে মেহুলকে নিয়ে চরম বিদ্রুপ আর তাচ্ছিল্য। মেহুল তাদের এই বিদ্রুপকে বিশেষ পাত্তা দিল না, কারণ সে মনে মনে খুব ভালো করেই জানে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর কুটিল মানুষের স্বভাব কখনো বদলায় না। তাই সে আজ নিজেকে শতবার সংযত রাখার প্রতিজ্ঞা করেছে। এটা অন্য একটা মেয়ের জীবনের সবচেয়ে আনন্দের আর পবিত্র দিন। এমন দিনে সে নিজের রাগ বা ক্ষোভ প্রকাশ করে অন্য কারো খুশিতে বাটা ফেলতে চায় না। তবে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সুমনা বেগম আর সেই মহিলাগুলো নিচু স্বরে রসিয়ে বলা কথাগুলো মেহুলের কানে এসে ক্রমাগত আঘাত করছিল। হঠাৎ করে সুমনা বেগমের উচ্চকণ্ঠ ভেসে এলো, যেন কথাটা তিনি গলার জোর বাড়িয়ে বিশেষভাবে মেহুলকেই শোনানোর জন্য বললেন। আমার ছেলের বউ আনিকার জন্য আপনারা সবাই দোয়া করবেন। খুব শীঘ্রই কিন্তু আমি দাদি হতে চলেছি। কথাটা কানে পৌঁছানো মাত্রই যেন মেহুলের বুকের ভেতরটা হুট করে দপ করে উঠল। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে গেল তার। সে বুঝল না এর কারণ, তবে পরক্ষণে চোখ দুটো বন্ধ করে নিজেকে সামলে নিল সে। এদিকে সুমনা বেগমের ঘোষণার সাথে সাথে আনিকাকে ঘিরে যেন শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার বয়ে গেল। বীরের মহিলারা মিষ্টি হেসে আনিকাকে সাবধানে থাকার পরামর্শ দিতে লাগলো। কেউ কেউ তাকে প্রথমবার মা হওয়ার সাহস জোগাতে লাগলো। ঠিক তখনই ওই মহিলাগুলোর মাঝ থেকে একজন সুমনা বেগমকে খোঁচা দিয়ে বলে উঠল, ছেলের বউকে খুব সাবধানে রেখো কিন্তু সুমনা, নজরে নজরে রেখো। বলা তো যায় না কার কোন দিক থেকে অলক্ষণে নজর লেগে যায়। কথাটা শোনা মাত্রই সুমনা বেগম মেহুলের দিকে এক প্রস্থ দীর্ঘ তীক্ষ্ণ ও ঘৃণাদৃষ্টি হানলেন। তারপর গলা খাকারি দিয়ে কড়া কণ্ঠে বললেন, আমার আরমানের ভাগ্যটা বড্ড ভালো বুঝলে, তাই তো এমন এক পূর্ণাঙ্গ ও ভাগ্যবতী মেয়েকে ঘরে বউ করে এনেছে।
আমার একমাত্র ছেলের বউকে তো আমি চোখে চোখে রাখবই, সেই সাথে আশেপাশের সকল অলক্ষণে আর কুনজর থেকে আগলে রাখবো আমার নাতি নাতনিকে। তখনই অন্য আরেকজন মহিলা সুমনা বেগমের কাছে গিয়ে কিছুটা নিচু স্বরে বলল, তোমার ওই ভাইয়ের মেয়ে যার সাথে তোমার ছেলের প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটাও তো দেখলাম এখানেই ঘুরে বেড়াচ্ছে। তা ওকে এখানে আসতে দিয়েছো কেন? জানো না এসব অনুষ্ঠানে এদের আনতে নেই? ওর থেকেও তোমার বউকে একটু দূরে দূরে রেখো, বুঝলে? এসব অপয়া মেয়েদের ছোঁয়া লাগলেও কিন্তু পেটের বাচ্চার বড় ধরনের ক্ষতি হতে পারে। কথাগুলোর প্রতিটা অক্ষর যেন মেহুলের কলিজায় সোজা এসে তীরের মতো বিঁধল। অপমান আর যন্ত্রণায় সে নিঃশব্দে দাঁতে দাঁত চেপে চোখ দুটো বুজে রইল। বুকের ভেতর কান্না তো উঠলেও এক বুক বিষাক্ত অপমান একদম চুপচাপ হজম করে নিল মেহুল, নিজের আত্মসম্মানকে আড়াল করে বিষাদময় এক পাথরের মূর্তির মতো। ঠিক তখনই পুরো হলরুম মাইকের মিষ্টি আওয়াজ ভেসে এলো। প্রতিমা সিনহা নিজে হাতে মাইক নিয়ে হাসি মুখে সবাইকে আমন্ত্রণ জানালেন তার গর্ভবতী ছেলের বউকে আশীর্বাদ করার জন্য। মঞ্চে তৈরি করা হয়েছে এক অপূর্ব অলঙ্কিত আসন, প্রদীপ, দান, দুর্বা, চন্দন আর মিষ্টি থালা সাজিয়ে সনাতন হিন্দু রীতি এবং আধুনিক ডেকোরেশনে এক চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে। মাইকের ঘোষণা শুনতে উপস্থিত অতিথিরা ধীরে ধীরে সারিবদ্ধ হয়ে স্টেজের দিকে এগিয়ে যেতে লাগলেন। প্রতিমা সিনহা ও তার পরিবারের সদস্যরা একে একে হুবুমায়ের মাথায় দান দুর্বা দিয়ে আশীর্বাদ ও মিষ্টিমুখ করানোর পর প্রতিবেশীরাও মিষ্টি হেসে আশীর্বাদের পর্ব শুরু করলেন। এদিকে মিনারা বেগম শুরু থেকে প্রতিমা সিনহার সাথে আয়োজনের তদারকিতে ব্যস্ত ছিলেন, তাই তিনি এতক্ষণ স্টেজের ঠিক পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। হঠাৎ প্রতিমা সিনহা মিনারা বেগমের হাত ধরে জোর করে বললেন, কিরে সখী, তুই এভাবে পাশে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এসে আমাদের ছোট বউকে একটু আশীর্বাদ করে দে। মিনারা বেগম কিছুটা ইতস্ত করে নিচু স্বরে বললেন, আরে না না দিদি, তোমরা করো, আমি পরে না হয়। কথা শেষ করতে না দিয়ে প্রতিমা সিনহা ভালোবেসে ধমকে উঠে বললেন, কোনো পরে টরে নাই, আমরা তো জন্ম জন্মান্তরের সুখী, তাই না? আমার ছেলে মানেই তো তোর ছেলে, আর তোর ঘরেরই বউ। যা সামনে গিয়ে দোয়া করে আয়। প্রতিমা সিনহার এমন আন্তরিক ভালোবাসায় মিনারা বেগম আর না করতে পারলেন না। তিনি দীর্ঘায় এগিয়ে গিয়ে মায়াবী হাতে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিলেন, পরম স্নেহে কপালে হাত রেখে দোয়া করলেন এবং হাত ব্যাগে থাকা একটা সুন্দর উপহারের খাম স্নেহার হাতে তুলে দিলেন। আশীর্বাদ দেওয়া শেষে মিনারা বেগম পাশে সরতে প্রতিমা সিনহার নজর গেল বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে থাকা মেহুলের উপর। তিনি সাথে সাথে হাত নেড়ে ইশারায় মেহুলকে স্টেজের কাছে ডাকলেন। এতক্ষণ ধরে বুকে জমাট বেঁধে থাকা সমস্ত অপমান আর বিষাদ এক লহমে আড়াল করে মেহুল ঠোঁটে এক চিরতে মিষ্টি হাসি টেনে দীর্ঘায় এগিয়ে গেল। মেহুল কাছে এসে দাঁড়াতেই প্রতিমা সিনহা আদর করে ওর হাত দুটো ধরে বললেন, মেহুল মা, তুইও আয়, ছোট বোনটাকে তোর সুন্দর মন থেকে দোয়া আর আশীর্বাদ দিয়ে যা। প্রতিমা সিনহার কথায় মেহুল প্রথমে মৃদু হেসে বিনীতভাবে বলল, থাক না কাকিমা, আপনারা গুরুজনেরা দিচ্ছেন তো, এটাই অনেক, শুধু শুধু আমি কেন? আরে না না, বোন হিসাবে তোর আশীর্বাদ আর ভালোবাসার ছোঁয়া ওর খুব দরকার। আয়। প্রতিমা সিনহা নাচরবান্ধা হয়ে ওর হাত ধরে স্টেজের দিকে নিয়ে যেতে লাগলো। প্রতিমা সিনহা ভালোবাসার জোড়াজুড়িতে মেহুল আর ফেলে দিতে পারলো না। সে যখন মন থেকে সব বয় জেরে ফেলে এক পা স্টেজের সিঁড়িতে রাখতে যাবে, ঠিক তখনই পাশেই দাঁড়িয়ে থাকা সুমনা বেগমের সাঙ্গফাঙ্গদের মাঝ থেকে এক মহিলা বিশ্রী ও কর্কশ গলায় চেঁচিয়ে উঠলেন, আরে আরে, থামো থামো, করছো কি? প্রতিমা, ওই মেয়েকে দিয়ে তোমার পোয়াতি বউকে আশীর্বাদ করাচ্ছ মানে? মহিলাটির এই তীক্ষ্ণ চিৎকারে মুহূর্তের মধ্যে পুরো হলরুমের কোলাহল থমকে গেল। সবাই যার যার জায়গায় স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি গেল মেহুলের উপর। এদিকে মহিলাটি কটু দৃষ্টিতে মেহুলের দিকে তাকিয়ে সুমনা বেগমের দিকে ইঙ্গিত করে আরও উচ্চস্বরে বলে উঠলেন, যে মেয়ে নিজেই বন্দা, যার পেটে সন্তান আসার কোনো ধারণ ক্ষমতা নেই, সে কীভাবে একটা গর্ভবতী মেয়েকে আশীর্বাদ করবে? হ্যাঁ, এমন অলক্ষণে মেয়ে ছোঁয়া লাগলে তো পেটের বাচ্চার বিরাট ক্ষতি হয়ে যাবে। কুনজর লেগে বাচ্চার কোনো অমঙ্গল ঘটে গেলে তখন সেই দায় কে নেবে? কথাটা শেষ হতেই পুরো অনুষ্ঠান যেন এক বরফ শীতল নীরবতা আর চাঞ্চল্য নেমে এলো। সেই সাথে সিঁথিতে রাখা মেহুলের পাটা বাতাসের মধ্যে থমকে গেল। মুহূর্তের মতো
জমে গেল সে। এক অপার্থিব তীব্র অপমানের জ্বরে মেহুলের পুরো বিশ্ব যেন এক সেকেন্ডে চুরমার হয়ে গেল। অপরদিকে মহিলাটির মুখ থেকে এমন বিষাক্ত আর কুৎসিত শব্দগুলো শোনা মাত্রই মিনারা বেগমের পুরো শরীর যেন রক্তে আগুন জ্বলে উঠল। মুহূর্তে তার চোখ দুটো রাগে লাল হয়ে গেল। এই নিজ ষড়যন্ত্রের নৈপথ্যে সুমনা বেগম আর আনিকার কলকাঠি যে সক্রিয় তা বুঝতে মিনারা বেগমের বিন্দুমাত্র বাকি রইল না। তাই মিনারা বেগম যেই না কড়া কিছু বলতে মুখ খুলবেন, তার আগেই প্রতিমা সিনহা নিজে গর্জে উঠলেন। তিনি স্টেজের উপর থেকে সোজা নিচে নেমে এসে সেই মহিলাটির মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, এসব অনর্থক, অন্ধ, কুসংস্কার আর কুৎসিত মন মানসিকতা আমি অন্তত আমার বাড়িতে বরদাস্ত করব না। কার সন্তান হবে আর কার হবে না তা কি কোনো সাধারণ মানুষের হাতে থাকে? সবটাই তো সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। এই চরম সত্যটা ভুলে গিয়ে একজন নিষ্পাপ মেয়েকে এভাবে সবার সামনে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? প্রতিমা সিনহা বেশ কড়া নজরে চারপাশের গুঞ্জন গুজগুজ করতে থাকা বিড়িটার দিকে তাকিয়ে গমগমে গলায় যোগ করলেন, এটা আমার অনুষ্ঠান। এখানে কাকে নিমন্ত্রণ করব আর কে আমার হবু নাতিকে আশীর্বাদ করবে সেটা ঠিক করার জন্য আমার নিজের পরিবারই যথেষ্ট। আপনারা দয়া করে নিজেদের অনাহুত উপদেশ নিজের কাছে চেপে রাখুন, চুপ থাকুন। অতঃপর তিনি পরম মমতায় মেহুলের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, মা মেহুল, তুই কারো বাজে কথায় কান দিস না। যা তো মা, এগিয়ে গিয়ে স্নেহাকে আশীর্বাদটা দিয়ে যা। কিন্তু মেহুল এক চুলও নড়ল না। তার দৃষ্টি তখন স্থির হয়ে আছে স্টেজে বসে থাকা গর্ভবতী মেয়েটির উপর। 7 মাসের উঁচু পেটটা এক হাতে চেপে ধরে থমথমে মুখে বসে আছে স্নেহা। তার ভীত ও দ্বিধাগ্রস্ত চাহনিই বলে দিচ্ছে, হয়তো মানসিকভাবে সেও ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মেহুলের ছোঁয়ায় তার পেটের অলক্ষ্যে কোনো ক্ষতি হয়ে যায়। বুঝতে মেহুলের ঠোঁটের কোণে এক সিলতে ক্ষীণ করুন কিন্তু বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। তাই সে ধীর পায়ে স্টেজের সিঁড়ি থেকে এক পা নিচে নামালো। তারপর কারো করুণার পাত্রী না হয়ে পুরো হলরুমের অগণিত তীক্ষ্ণ নজরকে চ্যালেঞ্জ জানিয়ে সোজা হেঁটে এসে সেই কুৎসা রটানো মহিলাগুলোর একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সে ভেবেছিল আজ চুপ থাকবে, কিন্তু এখন আর সম্ভব না। মেহুলের মেরুদণ্ড তখন একদম সোজা, চোখে মুখে অপমানের কোনো ভীতি নেই, বরং সেখানে জ্বলজ্বল করছে এক তেজস্বী প্রতিবাদের আলো। সে সোজা মহিলাটির চোখের দিকে চোখ রেখে মেহুল অত্যন্ত স্পষ্ট ধারালো কণ্ঠে বলে উঠল, আমার গর্ভে বাচ্চা আসবে কি আসবে না এটা আমার কোনো ব্যর্থতা নয় আন্টি। আর এই যে এতক্ষণ ধরে এত কথা বললেন, হাত পা নেড়ে আমাকে অভিশাপ আর অপয়া প্রমাণের চেষ্টা করলেন, একবার ভাবুন তো, কাল যদি এই একই পরিস্থিতি আপনার নিজের মেয়ের সাথে ঘটে, তখন কি ঠিক এই একই কথাগুলো মুখে আনতে পারবেন? পুরো হলরুম তখন নিস্তব্ধ। মেহুলের গলার তেজে সুমনা বেগম সহ সেই মহিলার দলটার মুখ সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। সবার দিকে নজর বুলিয়ে মেহুল তার কণ্ঠ আরও একটু ছড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, অন্যের জীবন নিয়ে আড়ালে আবডালে নিচুমানের রসালো সমালোচনা করতে খুব ভালো লাগে, তাই না? তবে আমি জানি আসলে ভুলটা আমার একা নয়। আপনাদের মতো কিছু মানুষকে তো দাবার গুটি বানিয়ে আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আজ কান খুলে শুনে রাখুন, মেহুলকে ভাঙা অত সহজ নয়। মেহুলা তো দুর্বল পাত্রীই নয়। মেহুলের এই সুদীর রূপ দেখে পাশ থেকে সুমনা বেগম তড়িগড়ি করে সুর বদলে আমতা আমতা করে বলে উঠল, মেহুল, তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? ওরা তো মিথ্যে কিছু বলেনি। আর এসব কথা তো আমাদের দাদি নানিদের আমল থেকে সমাজে চলে আসছে। সুমনার কথা শেষ হওয়ার আগেই মেহুল এক চরম তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকালো। বড় শীতল কণ্ঠে তোপ দাগলো, থাক সুমনা পুপি, তোমাকে আর নীতিমানির বুলি আওড়াতে হবে না। যাদের নিজের অস্তিত্ব টিকে থাকে অন্যের সংসার থেকে চুরি করা টাকায় আর পাচার করা খাবারে, তাদের মুখ থেকে সমাজে নীতি শিক্ষার কথা শুনতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। সবাই সামনাসামনি মেহুলের মুখে এমন বিস্ফোরক শুনে আঁতকে উঠল। মেহুলের এই একটা আঘাতে আনিকারও সুমনার চেহারা এক লহমায় ফ্যাকাশে হয়ে থমথমে রূপ নিল। জনসম্মুখে সুরিয়ার পরা জীবিতার এমন কড়া সত্য শোনা মাত্রই চরম লজ্জায় একদম চুপসে গেল দুজনে। এদিকে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশতে না দিয়ে শিরদাঁড়া উঁচু করে মেহুল ধীর পায়ে প্রতিমা সিনহার দিকে এগিয়ে গেল। আমাকে ক্ষমা করবেন কাকিমা, কিন্তু আমার এখানে আর থাকা সম্ভব নয়, বিনীতভাবে প্রতিমা সিনহাকে উদ্দেশ্য করে বলল মেহুল। প্রতিমা সিনহা আর তার পরিবারের সদস্যরা মেহুলকে থামানোর শত চেষ্টা করলেন।
এমনকি মিনারা বেগম ও মেহুলের সাথে সাথে অনুষ্ঠান ফেলে তড়িঘড়ি করে বাড়িতে চলে আসতে চাইলেন, কিন্তু মেহুল মিনারা বেগমের হাত দুটো শক্ত করে ধরে স্থির কণ্ঠে বলল, না মনি, তুমি আমার সাথে এখন যাবে না। আমি একা একাই বাড়ি ফিরব। তুমি এই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে তবেই বাড়ি ফিরবে। আমি চাই না এখানে তোমাকে নিয়ে কেউ কিছু বলার সুযোগ পাক। মিনারা বেগম মেয়ের চোখ দুটোকে এক অপ্রতিরোধ্য তেজ দেখতে পেয়ে আর জোড়াজুড়ি করতে পারলেন না। অতঃপর মেহুল আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না। বিষাক্ত কটূক্তি আর অন্যায়ের মুখে নিজেকে দুর্বল না বানিয়ে নিজের আত্মমর্যাদার রাজকীয় আলো ছড়িয়ে সে ধীর কিন্তু শক্ত কদমে সিনহাদের বাড়ি থেকে বের হয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে বেশ কিছুক্ষণ আগে। পুরো নিজম বাড়িটায় এখন মেহুল একদম একা। সেই যে দুপুর সিনহা বাড়ি থেকে বিষাদের তপ্ত হাওয়া গায়ে মেখে ফিরে এসেছিল, তারপর থেকে আর এক চুলো নিজের রুমের বাইরে বের হয়নি সে। দুপুরে পেটে এক দানাও খাবার পড়েনি, তাই ক্ষুধায় ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিছানা ছেড়ে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে বা শক্তি মেহুলের নেই। সে খাটে হেলান দিয়ে চোখ দুটো শক্ত করে বুজে বসেছিল, চেষ্টা করছিল ভেতরের আলোড়নটাকে শান্ত করতে, কিন্তু হঠাৎই দরজায় ঠাস ঠাস করাঘাতের শব্দ হলো। মেহুল একটা দীর্ঘশ্বাস পেলে কোনো মতে শরীরটা টেনে তুলে গিয়ে দরজা খুললো। দরজা খুলতেই চোখে পড়লো হাত ভর্তি নাস্তার প্যাকেট আর একটা লার্জ ফ্যামিলি প্যাক ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে মিনার। দরজা খুলতেই মিনার রুমে ঢুকে সোজা মেহুলের বিছানায় পা গুটিয়ে আয়েশ করে বসে পড়লো। ওকে অসময়ে বাড়িতে দেখে মেহুল ব্রু কুচকে শুধালো, কি সমস্যা তোর? এই সময় তুই বাড়িতে কেন? মিনার নাস্তার প্যাকেট খুলতে খুলতে খুব সিরিয়াস মুখে বলল, আসলে তোকে দেখতে খুব মন চাইছিল, ভেতরটা একদম ফুটছিল, তাই চলে এলাম। মিনারের এমন কথাতে মেহুল একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি এমন কি ভিআইপি মানুষ যে আমাকে দেখার জন্য তোর মন পুড়ছিল? হ্যাঁ, আরে বলিস কি, তুই তো আমার সব, আমার কলিজার টুকরা, খালার পেট কাটা বোন বলে কথা। মিনার একদম দাঁত বের করে একগাল হেসে বলল। মেহুল চরম বিরক্তি নিয়ে মিনারের দিকে তাকিয়ে বলল, অফিসে কাজ নেই তোর আজ? মিনার নাস্তায় কামড় বসিয়ে বলল, আজ হাফ ডে ছুটি নিয়েছি, তো নিজের রুমে গিয়ে শান্তিতে বিশ্রাম নেয়। আমার রুমে কি? মিনার এবার একটা নাটকীয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে না দেখলে যে আমার রাতে ঘুম আসে না রে সিস্টার। তার উপর আজ রাতেই তুই এক সপ্তাহের জন্য সোজা রাজশাহী রওনা দিচ্ছিস। চিন্তা কর, তোকে ছাড়া এই 7টা দিন আমি কিভাবে বাঁচব? মেহুল বুঝলো মিনার দুষ্টুমি করছে, তাই তার এই স্বভাব সুলভ দুষ্টুমির পর আর কথা বাড়ালো না, নীরব রইল। এদিকে মেহুলকে এমন হঠাৎ অস্বাভাবিক চুপচাপ আর থমথমে থাকতে দেখে মিনারের মুখের দুষ্টুমির হাসিটা নিমিষে উবে গেল। সে হাতের নাস্তাটা সাইড টেবিলে রেখে বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, সুমনা আন্টি আর আনিকা সুসো দুটোই সব কিছুর কলকাঠি নেড়েছে, তাই তো? মেহুল মিনারের দিকে একবার তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, অর্ণব তোকে সব কিছু ফোন করে বলে দিয়েছে, তাই না? শব্দটা শুনতেই মিনারের মেজাজ একদম সপ্তমে চড়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওই কুছুটে মহিলা আর শয়তানের হাড্ডিটার এখনো শিক্ষা হয়নি। উফ, তখন যদি আমি ওখানে থাকতাম না, দুটোকে একদম স্যাংদোলা করে তুলে এনে দোলাই দিতাম, তাহলেই উপযুক্ত শাস্তি হতো ওদের। মিনার কথা থামাতে মেহুল দূর আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকালো। খানিক পর বুক ছিঁড়ে এক বিষাদময় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মিনু, সবটাই আমার পোড়া কপাল এর ভাগ্যের খেলা। এই একটা সামান্য আর ছোট শব্দ বাচ্চা, এটাই যেন আমার আস্ত জীবনটাকে একদম বিষাক্ত করে দিল। আমার অর্জিত এত পড়াশোনা, আমার ক্যারিয়ার, আমার ব্যক্তিত্ব, সব যোগ্যতাকে একটা অক্ষমতা অপূর্ণ করে দিল। সমাজ আর মানুষের কাছে আমাকে শুধু উপহাসের পাত্র বানিয়ে রাখলো। মেহুল একটু থামলো, তার গলার আওয়াজটা কান্নায় জড়িয়ে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত তিক্ততায় বলে উঠল, এখন এই শব্দটাই আমার সবচেয়ে বেশি অপছন্দের। মেহুল নামের সাথে এ বাচ্চা শব্দটাকে এখন সবাই চরম ঘৃণা আর কুসংস্কারের চোখে দেখে। তাই এখন সবাই যখন বলে মেহুল কখনো মা হতে পারবে না, তখন নিজের উপর খুব ঘৃণা হয়, জানিস?
বোনের গলার সেই অপার্থিব কষ্ট আর বুকের অতল থেকে আসা হাহাকার বুঝতে পেরে মিনারের নিজের বুকটাও একদম ভারী হয়ে উঠল। সে দুষ্টুমি বলে পরম স্নেহে মেহুলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনকে হাসানোর জন্য কৃত্রিম ডাকে হাত পা নেড়ে বলে উঠল, আহা, মন খারাপ করিস না তুই সিস্টার, যা, আমি একদম মন থেকে ওই কচুটে বুড়িগুলোকে অভিশাপ দিয়ে দিলাম। ওদের জীবনে কারোর কখনো বিয়েও হবে না, আর পেটে কোনো দিন বাচ্চা কাচ্চাও হবে না, একদম 100% গ্যারান্টি। দেখিনিস, এই থুতু দিয়ে দিলাম। মিনারের এমন আজব আর অদ্ভুত অভিশাপের ধরন শুনে মেহুল আর তার ভেজা চোখ জোড়া ছোট ছোট করে তীব্র বিস্ময়ে ব্রু কুঁচকে তার দিকে তাকালো। কপালে একরাশ বাজ ফেলে বলল, তুই কি বলিস? তুই নিজে বুঝিস মিনু? যাদের তুই বিয়ে আর বাচ্চার অভিশাপ দিচ্ছিস, তারা অলরেডি নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এখন নাতি নাতনিদের বিয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই তোর অভিশাপ তো ব্যাকফায়ার করে সোজা আকাশে উড়ে যাবে। কথাটা বলেই মেহুল হালকা দাঁত কেলালো। মিনারও অমনি দু হাত উল্টে একদম গম্ভীর নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আরে দূর, অভিশাপ তো দিয়ে দিয়েছে, এখন না হয় একটু রিভাইজ করে নে। আচ্ছা ঠিক আছে, ওদের জামাইদের মাথায় টাক পড়ুক, আর বাচ্চা কাচ্চার নাতি নাতনি হলে তারা যেন সারাদিন ওদের গায়ের ওপর পটি সুসু করে দেয়, যেন বদলেও কুল না পায়। মিনারের এমন আজব আর হাস্যকর কথা শুনে মেহুলার নিজের হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল সে। মিনার বোনের হাসি মুখটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আইসক্রিমের বাটি আর নাস্তার প্লেটটা এগিয়ে ধরে নিজে হাতে মেহুলকে খাইয়ে দিতে লাগলো। নে, এবার শান্তি মতো একটু খেয়ে নে তো আমার হাসি খুশি মেহু সোনা। ঠিক তখনই মেহুলের ফোনটা টেবিলে রিং হয়ে উঠল। মেহুল ফোনটা হাতে নিয়ে কানে ধরতে ওপাশ থেকে তাদের মেডিকেল টিমের কোঅর্ডিনেটরের তাড়াবড়া কণ্ঠ ভেসে এলো, ডক্টর মেহুল, আমরা সবাই রেডি, তাই সব ডাক্তারদের নিয়ে বাস ছাড়া একদম প্রস্তুত। আমরা 20 মিনিটের মধ্যে আপনার বাড়ির মোড়ে চলে আসব আপনাকে পিক করার জন্য। জলদি চলে আসুন। ফোনটা রাখতে মেহুলের ভেতরটা এক লহমায় বদলে গেল। রাজশাহীর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হওয়ার চূড়ান্ত মুহূর্তে চলে এসেছে। তাই সব ভুলে সে তড়িঘড়ি করে খাটের উপর থেকে উঠে দাঁড়ালো এবং মিনারকে ধরে একদম ঠেলে রুমের বাইরে বের করে দিতে দিতে বলল, যা যা, এখন রুম থেকে বের হ, বাস প্রায় চলে এসেছে, আমাকে এখনই রেডি হতে হবে। আরে আরে, ধাক্কাস না তো, আমি নিজেই যাচ্ছি। মিনার হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। অতঃপর মেহুল দ্রুত হাত মুখ ধুয়ে নিমিষে প্রস্তুত হয়ে নিল। ট্রাভেল ব্যাগ আর সাইড ব্যাগটা হাতে নিয়ে সে যখন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, ততক্ষণে বাইরে থেকে মিনারা বেগম আর ইকবাল শিকদারও বাড়িতে ফিরে এসেছেন। পুরো ড্রয়িং রুমে তখন বিদায়ের এক হালকা নীরবতা। মেহুল ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ইকবাল সাহেবের চোখে মুখে সেনাসের শঙ্কা দেখে মেহুল বাবার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। মৃদু হেসে আশ্বস্ত করে বলল, আমি একদম ঠিক থাকবো বাবা, তুমি নিজের আর শরীরের একদম ঠিকঠাক খেয়াল রেখো, টেনশন নিও না, সময় মতো ওষুধগুলোও খেও, কেমন? ইকবাল সাহেব মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিলেন। মিনারা বেগমও এক পর্যায়ে এগিয়ে এসে মেহুলকে পরম মায়ায় জড়িয়ে ধরে কপালে চুমু আঁকলেন। তৎক্ষণাৎ মিনার পাশ থেকে ফিট চাপড়ে শুভকামনা জানিয়ে বলল, ভালোভাবে যাবি, আর নিয়মিত সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটার আপডেট দিবি। কোনো সমস্যা হলে আমি টুস করে চলে যাব তোর কাছে, বুঝলি? ঠিক তখনই বাড়ির মূল ফটকের বাইরে থেকে বাসের বিকট হর্নের শব্দ ভেসে এলো। মেহুল কাঁধে ব্যাগটা ঝুলিয়ে সবার দিক থেকে এক নজর বিদায় নিয়ে শক্ত কদমে দরজার বাইরে পা বাড়ালো। রাতের মায়াবী আলোয় চট্টগ্রাম শহরকে পেছনে ফেলে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে গিয়ে উঠল সে। মেহুল জানত না, এই রাজশাহী সফর শুধুই তার পেশাগত দায়িত্ব নয়, বরং তার জীবনে ফটো পরিবর্তনের এক নতুন অধ্যায়। সেখানে এক উন্মাদের ভালোবাসার তাণ্ডব আর নতুন কিছু অভিজ্ঞতা তার অপেক্ষায় দিন গুনছে চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। দিন দিন আপনাদের রেসপন্স অনেক কমে যাচ্ছে। গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।